আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমাদের অতিথিদেরকে নিয়ে নেব। আমাদের আজকের আলোচনার বিষয় দেখেই বুঝতে পারছেন। আমাদের বগুড়া জেলায় এবং খুব কম সময়ের মধ্যে বেশ কিছু জায়গায় সমন্বয়কদের উপরে যে যে আহ হুমকি এবং হুমকির প্রেক্ষিতে যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থার প্রেক্ষিতে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতোমধ্যে সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ ছাত্রদল দুপচাচিয়া দুপচাচিয়া উপজেলা এবং খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হবেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত হবেন বগুড়া জেলার সম্মানিত সমন্বয়ক জনাব আব্দুল্লাহ সাকিব। আমরা যুক্ত করে নেব, একটু টেকনিক্যালি প্রবলেম থাকার কারণে জনাব নুরুল ইসলাম নাহিদ তিনি আসতে পারছেন না। তাকে একটু আমরা যুক্ত করে নিয়ে আমরা আমাদের মূল প্রোগ্রাম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ। আর তার আগে বলে নেই, যদি আপনারা প্রশ্ন করতে চান এবং আমাদের এই সরাসরি অতিথি হয়ে যদি আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হতে চান এবং কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করুন, কমেন্টস বক্সে কমেন্টস করুন। জনাব নুরুল ইসলাম নাহিদ, আপনি লিভ নিন, লিভ নিয়ে আবার ট্রাই করুন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসবো এবং আমি বলি, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে চলতেছে বলা চলে। এই অস্থিতিশীল অবস্থায় আসলে কিভাবে আমরা আমি একটু টেকনিক্যালি বিষয়গুলো আমি ঠিক করে নিই, তারপরে মূল আলোচনা যাব। আচ্ছা, আমি এটা আমার ফেসবুক ওয়ালে শেয়ার করব। জি 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 করুন। মানে আমি পদ্ধতিটা জানি না তো। একটু আমি জনাব নুরুল ইসলাম নাহিদ, আমি তাকে আসলে যুক্ত করতে একটু একটু সময় নিচ্ছি আসলে। আচ্ছা, জনাব মেহেদী হাসান ভাই, এখানে আপনি যে টেকনিক্যাল প্রবলেম গুলো দেখতেছিলেন সেগুলো পরে কি আবার এমনি এমনি তো ঠিক হয়ে গেছে, তাই তো? আসসালামু আলাইকুম। আমি কোনো প্রবলেম ফেস করিনি। আর এখন আমার জানতে হচ্ছে যে আমার কথা কি আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতেছি। তাহলে আমি আপাতত কোনো প্রবলেম ফেস করি। আমি এটা আমার ফেসবুক আচ্ছা, ওয়ালে শেয়ার আমরা করছি, কিন্তু আচ্ছা ফেসবুকে যদি শেয়ার করতে চান, নিচে দেখুন যে কিছু শেয়ার অপশন আছে নিচের দিকে, আপনার নিচের দিকে কিছু শেয়ার অপশন আছে, অথবা আপনার ফেসবুক একটু স্কিপ করে যদি শেয়ার করা যায়, নিচের দিকে একটা আপনার শেয়ার ফেসবুক অপশন থেকে ডাইরেক্ট শেয়ার করতে হবে। আপনার নিচের দিকে হয়তো একটা অপশন আছে, ওখানে আপনি শেয়ার অপশন খুঁজে পাবেন। যাই হোক, আমরা আলোচনায় আসি। আসলে আমাদের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের তিনি সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সমন্বয়ক। আমরা তাদের কাছে আসলে যাবার আগে দর্শককে বলে রাখি যে আপনারা অবশ্যই মন্তব্য করতে পারেন এবং সমন্বয়কদের উপরে ক্রমাগত হুমকি এবং তাদের গুম করার ঘটনাও ইতিমধ্যে ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা মন্তব্যের ঘরে লিখুন এবং কেউ
কেউ যদি অতিথি হিসেবে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করুন। আপনাদেরকে আমি নিয়ে নেব, এরকম আপনাদেরকেও নিয়ে নেব এবং আপনাদের মূল্যবান কথা অবশ্যই শুনবো, এবং আমাদের যারা আজকের অতিথি আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই তারা সে জবাব দিবেন। একটু আর একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা মূল আলোচনায় যেতে পারি। জনাব মেহেদী হাসান, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। অভিনন্দন আপনাকে, আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। জনাব মেহেদী হাসান, আসলে যদি বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা বলি, বিশেষ করে 5ই আগস্টের পরে যদি অবস্থানটা বলি, বগুড়ার মতো একটি জায়গায় সমন্বয়কে হুমকি দেয়া হলো, এবং গতকালকে বরিশাল থেকে একজন সমন্বয়ককে উদ্ধার করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। এই পরিস্থিতিগুলো আসলে কিভাবে দেখছেন, একটু একটু যদি ছোট করে আপনি বলেন। যদি এক কথায় বলতে হয় তাহলে এটা আমি বলবো ফ্যাসিবাদের পায়ের আওয়াজ। যদি আমরা ইতিহাসে ফ্ল্যাশব্যাকে যাই তাহলে একটা ঘটনা অনেকের জানা আছে, যে সেটা হচ্ছে স্বাধীনতার পরপর 1971 সালের স্বাধীনতার পরপর 1974 সালের ঘটনা। তো তখন বাংলাদেশে মুজিবের শাসন চলছিল। তখন দেশে কিন্তু প্রকট দুর্ভিক্ষ। তো এই যে সমসাময়িক তখনকার যে চিত্রটা, তখন বহির্বিশ্ব থেকে লুকানোর জন্য তারা পত্রিকার উপর, যেমন আমরা দেখেছি বিগত 16 বছর এই ফ্যাসিস্ট শাসনে বিভিন্ন মিডিয়াকে কিভাবে তারা কুক্ষিগত করে রাখছে, সত্য ঘটনা জনগণের কাছ থেকে আড়াল করার এই যে প্রথা, এটা কিন্তু আওয়ামী লীগের ভিতরে আগে থেকে ছিল। তো 1974 সালে মুজিবের নেতৃত্বে যখন দেশের মানুষ অর্ধাহারে অনাহারে এমনকি না খেয়ে মারা যাচ্ছিল, তখন একটা ছবি দৈনিক ইত্তেফাকে, আমার যদি ভুল না হয়, বাসন্তী নামে একটা মেয়ে, তার পরনে পোশাক ছিল না, সে জাল দিয়ে নিজের ইজ্জতকে মানে আবৃত করে রাখে। এই ছবি ছাপানোর এই ছবিটা যে সামনে এনেছিল তদানীন্তন, তার নাম সম্ভবত, আমি যদি ভুল না করি, আফতাব। তো হুট করে দেখবেন 2013 সালে সে হত্যার শিকার হয়। তো এটাকে কিন্তু স্বাভাবিকভাবে দেখার কোনো ওয়ে নাই। এই বিষয়টাকে যদি স্বাভাবিকভাবে দেখেন, আমি কখনোই এটা মেনে নেব না। এটাও কিন্তু একটা চক্রান্ত। আওয়ামী লীগ এমন একটা নৃশংস দল যে তারা যে মানে তাদের অন্যায়ের প্রতিবাদ কেউ করবে, মুখ খুলবে, এটা কখনো সমর্থন করে না। যদি তারা সরাসরি প্রশাসন, আইন বিভাগ বা তাদের পালিত গুন্ডা বাহিনী দ্বারা প্রতিহত করতে না পারে, তাহলে সর্বশেষ যে জঙ্গি অ্যাটাক বা সন্ত্রাসী হামলার মাধ্যমে তাদেরকে হত্যার মাধ্যমে ওই পন্থী বা ওই চিন্তা যারা লালন করে তাদের ভিতরে ভয় সৃষ্টি করার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা আওয়ামী লীগের দেখেছি। আচ্ছা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আহ, আচ্ছা, কেন এই সমন্বয়ক হত্যার হুমকি শুধু আওয়ামী লীগই দিতে পারে, অন্য কেউ কেন দিতে পারে না? বা এটা তাদের ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো বিষয় হতে পারে কিনা? আপনার এই বিষয়টা নিয়ে কিছু বলবার আছে? কেন আওয়ামী লীগই শুধু দিতে পারে, বা পারিবারিক বা ব্যক্তিগত কোনো শত্রুতার কারণ কি হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে কিনা, এরকম প্রশ্নই তো আপনার, তাই না? জি, 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 জি। আমি আমি এটা বলতে চাই যে এটা 99% সম্ভাবনা আওয়ামী লীগ, আর বাকি যে 1% থাকে এটা হতে পারে তার ব্যক্তিগত কোনো শত্রুতা, হ্যাঁ, হতে পারে তৃতীয় কোনো গোয়েন্দা বাহিনী, যেমন ভারতের বাংলাদেশে কাজ করছে। এরা অতীতেও আপনার দেখছেন যে বিভিন্ন সময় হিন্দু নির্যাতন বা মিথ্যা গুজব রটিয়ে আন্তর্জাতিক আহ অঙ্গনে বাংলাদেশের ইমেজ সংকট তৈরি করার জন্য তারা যে কাজগুলো করছে, সেরকম কোনো এজেন্টের কাজ হতে পারে। এটা একবারে উড়িয়ে দেওয়া যায় না। আপনি তো কথাটা বলছেন, জি। আমি তার পক্ষে 1% হলেও মতামত দেবো যে এইরকম হতে পারে। তবে
তবে আমাদের বর্তমানে যারা সরকার পরিচালনা করছে, উপদেষ্টা পরিষদ, তাদের কে তাদেরকে তাদের যে মানে প্রশাসন, যে গোয়েন্দা বিভাগ, এনএসআই, ডিজিএফআই, তাদেরকে আরো স্টাবলিশ করতে হবে, তাদের উপরে আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এবং এই যে ঘটনাগুলা, এগুলো কোথা থেকে হচ্ছে? কোনো বন্ধু বান্ধবের ব্যক্তিগত রেষারেষি, কিংবা কোনো গোয়েন্দা সংস্থার কাজ, নাকি আওয়ামী লীগের কাজ, না কোথা থেকে হচ্ছে, এই জিনিসগুলো জনগণকে জানানো। কারণ যখন জনগণ এই জিনিসগুলো জানবে না, তখন এই বিষয়টা হয়ে যায় কি, চর্চার বিষয় হয়ে যায়। এক একজন এক একজনের উপরে কাদা ছোড়াছুড়ি করে। এটা মোট কথা বাংলাদেশের ইমেজ সংকট যদি হয়, তো এটা সার্বিকভাবে সবারই আহ ক্ষতির কারণ, বা পুরা দেশের যারা আমরা নাগরিক, প্রত্যেকের জন্য এটা একটা সংকট বলে আমি মনে করি। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আওয়ামী লীগেরই কাজ। কারণ আপনি দেখেন, এই যে 24-এর আন্দোলন, এই আন্দোলনে শুধুমাত্র একটা সংগঠন আওয়ামী লীগ ছাড়া বাকি সমস্ত সংগঠনের কিন্তু অংশগ্রহণ ছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি যখন আন্দোলন করছি তখন দেখছি যে এই আন্দোলনের ক্যাম্পাস, সবাই স্বতঃস্ফূর্ত সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলেও আওয়ামী লীগের যে আহ, দোসর যাদেরকে বলা হয় জাতীয় পার্টি, তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল, কিন্তু পরে ক্রেডিটটা দেওয়া হয়নি। স্মরণ করে তারা দিলাম। অংশগ্রহণ, শোনেন, এটা তাদের অংশগ্রহণটা আমি যেভাবে দেখি, আমার দেখা আপনি দেখা বা সবার দৃষ্টিভঙ্গি এক না, ঠিক আছে, কিন্তু আমি যেটা দেখি, যে একটা গল্প শুনেছিলাম, যে একটা গল্পটা আমি বলি 1 মিনিটে। আমাদের ছোটবেলা গল্প শুনেছি যে একটা সিল নাকি একটা কৃপণ লোকের রুটে নিয়ে গেছে। তো সে পিছে পিছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো এক সময় দেখে সামনে নদী পড়ে গেছে। তো যখন নদী পড়ছে, সে তো আর দৌড়াতে পারবে না সিলের পিছনে। তো সে বললো যে যা, এটা সৎ গায়ে দাঁড়িয়ে করে দে। তো এদের আন্দোলনে অংশগ্রহণ করাটাও মূলত এরকম, যখন দেখছে আর হচ্ছে না, আর টিকতে পারবে না, তখন ওরা মানে নিজেকে বাঁচানোর জন্য ওই আন্দোলন করছে। কিন্তু দেশের মানুষ কিন্তু জানে আমরা কিন্তু এতটা বোকা জাতি না। বাঙালিরা কিন্তু বারবার ফ্যাসিস্ট বিদায় করছে, এই এই কথাটা মাথায় রাখি, আমরা সবকিছু বুঝি। ধন্যবাদ। আমি একটু আহ, দর্শকের মন্তব্য নিয়ে আসি। একজন দর্শক মন্তব্য করেছেন যে সমন্বয়কদের হত্যার হুমকি দিয়ে সেটা গণমাধ্যমে প্রকাশ করলো, এতে কিন্তু আওয়ামী লীগের ইমেজ আরো খারাপ হবে। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই হুমকিতে যাদের লাভ হয়েছে বা হবে, তারা এর সাথে জড়িত। আহ, আচ্ছা, গণমাধ্যমে প্রকাশ তো হবেই। জনাব আহ, একজন মন্তব্য করেছেন, এটা আসলে হত্যার হুমকি যদি দেয়, এটা অতীতেও যাদের কাছে হত্যার হুমকি দিয়েছিল তাদের, বিশেষ করে এর আগে আমরা দেখেছি যে কাফনের কাপড় সহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরকমও কিছু ঘটনা ঘটেছে। কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছে তাদের বাসায়, নিজস্ব কিছু জমি জমা কেন্দ্রিক, আবার বিশেষ করে আহ, তেরো তেরো যে আহ, শাপলা চত্বরের যে ঘটনা, তারপরে বলা হচ্ছিল যে এরকম হুমকি ধামকি দিয়েছে। এই হুমকিগুলো বাংলাদেশে আসলে সচরাচর ঘটে থাকে বিভিন্ন প্রেক্ষিতে। এখন যে প্রেক্ষিত চলে এসেছে, যেমন রাজশাহী কলেজ, আপনি যদি মনে থাকে আপনার, রাজশাহী কলেজ এবং খুলনা রেলওয়ে স্টেশনে আহ, তাদের যে বিলবোর্ড, সেই বিলবোর্ডে বারবার আসতেছিল যে ছাত্রলীগ ফিরবে আবারও ভয়ঙ্কর রূপে। এই যে মেসেজগুলো, এবং তারাও বলতেছে, আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখি, সেই মন্তব্যের ঘরগুলোতে দেখি, যেমন এই যে আহ, হত্যার যে হুমকি দেয়া হয়েছে সমন্বয়ককে, সেই সমন্বয়ক তিনি বগুড়া জেলার নওদাপাড়ায় অবস্থিত তার বাড়ি। হ্যাঁ, সমন্বয়ক আহসান হাবিব সাইম, সেই সমন্বয়ককে এই হত্যার হুমকি দিয়েছে। আর টিভি, যমুনা নিউজ, যারা সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে, তাদের মন্তব্য সেকশনে গিয়ে খুব অবাক হতে হয়। যারা বিশেষ করে আহ, যে আওয়ামী লীগ ঘরানার, তারা মন্তব্য করেছে যে এখনই ভয় পেলে চলবে, দিন তো আরো পরে আছে, আরো সামনে আগাতে হবে, এই ধরনের আরো ভয়ঙ্কর মন্তব্য। এগুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন, যে আসলেই নির্দিষ্ট করে কি বলা যায় যে তারাই এগুলো করতেছে? আচ্ছা, দর্শকের মন্তব্য প্লাস আপনি বেশ কিছু কথা বললেন, হয়তো আমি সবগুলো স্মরণে রাখবো কি রাখতে পারবো কি না জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি। তো উনি মন্তব্য করলেন যে এই যে ঘটনাগুলো, এগুলো আওয়ামী লীগের ইমেজ ক্ষুণ্ণ করে। হ্যাঁ, তার কথায় কিন্তু যুক্তি আছে যে আমি এমন কাজ কেন করব যেটাতে আমারই ইমেজ ক্ষুণ্ণ হবে, তাই না? আর বিভিন্ন কথাবার্তা আপনি বললেন, আমার সবগুলো এই মুহূর্তে আমার মনেও নাই।
আচ্ছা, এটা দিয়ে শুরু করি। আচ্ছা ভাই বলেন তো, একটা রাস্তা দিয়ে উলঙ্গ একটা পাগল হেঁটে যাচ্ছে, তার কি ইজ্জতের ভয় আছে? যে সরকার, যে শাসক দিনে দুপুরে, আচ্ছা বাংলাদেশে যে ভোট জোর করে চুরি করা হয়েছে এটা কে না জানে? দিনে দুপুরে এই কাজ যে করতে পারে। শেখ হাসিনার ফোন রেকর্ড যখন ফাঁস হয়, সে যখন প্রকাশ্যে বলে যে তোমরা রাতের আধারে যায় তাদের বাসায় আগুন জ্বালিয়ে দিয়ে আসো, তোমাদের কেন দিনের আলো পোড়ায়? তো তাদের ইমেজের প্রশ্ন আসে কোথা থেকে? তাদের তো ইমেজ নাই, তারা তো উলঙ্গ। আচ্ছা। যেখানে শেখ হাসিনা নিজে নির্দেশ দিচ্ছে, হ্যাঁ, যেখানে শেখ হাসিনা নিজে নির্দেশ দিচ্ছেন যে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, একজন নেত্রী অত বড় পর্দায় থেকে যদি এই কথা বলতে পারে, সে দলের কি দেওয়ালে লিখলে তাদের আহ মানে ইমেজ ভালো থাকবে নাকি ভালো থাকবে না, এটুকু ভাবার মতো মানে পরিস্থিতি বা ইমেজ তো তাদের নাই। সেই ইমেজ থাকলে তো তারা সেটা থাকবে। আর আমার এই মনে যে হয় অন্তত জি, যে দর্শক আশা করি আপনার মন্তব্য যেটাই সেটার উত্তর পেয়েছেন। আর এই যে সম্প্রতি যে হত্যার হুমকিগুলো আসলো, যে বিভিন্ন বিলবোর্ডে, পাশাপাশি এই যে আচ্ছা আমি একটা সাম্প্রতিক কথা অ্যাড করতে চাই। সম্প্রতি একটা কথা আসছে, হচ্ছে আওয়ামী লীগ নেতা, ওনার নাম হচ্ছে অমির রহমান পিয়ার। তো সে কিন্তু বলেছে যে দালালদের, ওরা মিন করছে কিন্তু মূলত বিএনপিদের, আর যারা 24-এ আন্দোলন করছে তাদের মিন করে সে বলছে যে তাদের হত্যা করা ফরজ, এবং এই হত্যার মূল কালেমা হচ্ছে জয় বাংলা। তো যদি তাদের নেতৃত্ব স্থান থেকে এরকম অর্ডার আসে, আর তারা দেওয়াল লিখনিতে কিন্তু তাদের কিছু যায় আসে না। আসলে আমি সাংগঠনিক সম্পাদক, আজকের যে অতিথি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, তাকে আসলে টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য আমরা নিতে পারছি না। তিনি যুক্ত হতে পারছেন না, বারবার ট্রাই করতেছি আমরা, তিনি যুক্ত হতে পারছেন না। দ্রুত সময়ের মধ্যে তাহলে আমি আপনি সরাসরি দর্শকের প্রশ্ন নেন। যুক্ত করার চেষ্টা করব অবশ্যই। দর্শক, আপনারা যদি কেউ মন্তব্য করতে চান এবং আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে আপনার মন্তব্য করতে চান, তাহলে অবশ্যই মন্তব্যের ঘরে লিখুন। আপনি সরাসরি যুক্ত হয়ে আপনার মন্তব্য করতে চান, আপনাদেরকে আমরা নিয়ে নেব। জনাব মেহেদী হাসান, আমি আরেকটি কথা বলছিলাম যে এই যে বিলবোর্ডে তাদের, আপনি অমিয় যে কথাটা বললেন, বিলবোর্ডে তারা দিচ্ছে, এই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কতটুকু আহ, সাধ্যের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারছে বলে মনে করেন? আমি এখন আপনাকে একটা কথা বলি। 5 তারিখের পরে আপনি প্রশাসনের অবস্থা এটা ব্যাখ্যা করার কিছু নাই, দেশের সব মানুষই কিন্তু জানে যে প্রশাসনের হাজার হাজার উচ্চপদস্থ আহ কর্মকর্তারা পালিয়েছিল, রাইট? তো জি, তাদেরকে জি। কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দফায় দফায় সময় বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু অনেক কর্মস্থলে আসার জন্য আহ্বান জানানো হয়েছে এবং চাপ সৃষ্টি করা হয়। সমস্যাটা এই জায়গায়, যে পালাইছে, আমি আর আপনি যদি নাও জানি তার অপরাধের ফিরিস্তি গুলো, সে কিন্তু নিজেই জানে, এবং সে নিজের কাছে যেহেতু অপরাধী, সে হয়েই পালাইছে। তো ওই লোকগুলোকে যখন আবার ইস্টাবলিশ করা এমনকি হবে, আবার ফিরিয়ে আনা হবে। বাইতুল মোকাররমের ইমামও পালিয়েছে এবং বিভিন্ন, পালিয়েছিল কিন্তু জি, তিনি যখন এটা একটা পালিয়েছিলেন নজির, তখন কিন্তু এটা তাকে বরখাস্ত ইতিহাসে করা হয়েছে। নজির, হ্যাঁ, নজিরবিহীন সে একটি যখন কাজ। পালিয়েছিল, শোনেন, এখন আমরা বাংলাদেশের মানুষ এত উদার, হ্যাঁ, সেটা কিন্তু ওরা ভাবতে পারেনি। ওই জবাইদুল কাদের বলছিল যে আওয়ামী লীগ পতনের সাথে সাথে 5 লক্ষ মানুষ হত্যা হয়। হ্যাঁ, তো সেটা কিন্তু ওর নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছে। আর খতিবের কথা যেহেতু বললেন, আর প্রশাসনের ব্যাপারটা, ওরাও ভাবেনি যে আমাদের এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া হবে বা মানুষ আমাদের এত তাড়াতাড়ি গ্রহণ করবে। ওরা প্রথমে ভয়ে পালাইছে, তারপরে যখন বাঙালিদের দুর্বলতা বা বাংলাদেশের উদারপন্থী দেখছে, তখন আবার প্রশাসনের যে পদে ছিল আসছে, এবং সেখান থেকে তারা, আমি আবারও বলছি, প্রশাসনের রন্ধে রন্ধে এনএসআই, ডিপিএফআই, এমনকি আর্মির ভিতরেও যে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের যে প্রেতাত্মা গুলো আছে, তারা সরকারকে অসহযোগিতাই করছে, এই ইনফরমেশন গুলোই দিচ্ছে। এবং এই বিলবোর্ডের কথা যদি বললে, তাহলে আমি বলবো যে এনএসআই, ডিজিএফআই গুলোকে, মানে এইগুলোতে আসলে কি করবে, আমি তো অত বিস্তারিত ওই নলেজ তো আমার নাই, আমি একজন ছাত্র মানুষ। তবে আমি এটুকু বলতে পারি, আমার বলার ভিতরে ভুল হতে পারে, যে একটা শুদ্ধ অভিযান পরিচালনা করা উচিত, এবং সেখান থেকে বাছাই করে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তবে হ্যাঁ, তবে কিন্তু ইউনিট সরকারের পক্ষে এটা হয়তোবা সম্ভব হবে না। কি জন্যে? তার কিন্তু মানে নেতৃত্বটা নাই। নেতৃত্ব কি জিনিস দেখেন,
আমাদের তারেক রহমান যখন নির্দেশ দিলেন যে ঢাকা থেকে সমস্ত বিলবোর্ড বা পোস্টার, ব্যানার, ফেস্টুন এসব সরাতে হবে। আপনি খেয়াল করবেন ২৪ ঘন্টার ভিতরে কিন্তু ঢাকা ক্লিয়ার। এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের উপরে নেতৃত্বের অর্ডার। হ্যাঁ? আর ইউনূস সরকার কিন্তু আপনার আ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছে। কই আপনার বাসায় আমার বাসায় সব জায়গায় কিন্তু পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। তো আইন হাতে আছে কিন্তু সেই আইন প্রয়োগ করার জন্য রাজনৈতিক শক্তির দরকার। এটা আপনার প্রশাসনিক বা আমলাতন্ত্র দিয়ে ওইভাবে হবে না। আর যদি অতি তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে যদি কোনো জনপ্রতিনিধি বা দলীয় সরকার ক্ষমতায় আসে, আমি আশা করি যে দেশের এই অস্থিতিশীলতা, এই যে বিভিন্ন জায়গায় সরকারকে অসহযোগিতা করা, এসব গুলো সমাধান করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের অতিথি আরো ২ জন যুক্ত হওয়ার কথা। দর্শক জানিয়ে রাখি যে আরো ২ জন আমাদের অতিথি যুক্ত হবেন এবং একজন সমন্বয়ক যুক্ত হবেন খুব দ্রুত। আমরা নেয়ার চেষ্টা করতেছি। আসলে টেকনিক্যালি কিছু সমস্যার কারণে হয়তো হয়ে উঠছে না। কিন্তু আমরা অবশ্যই আলোচনা শুনবো। আমাদের মেহেদী হাসান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমাজ কল্যাণ সম্পাদক। তার মুখ থেকে আ আপনাকে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যে সেটি হচ্ছে সমন্বয়ক যারা আছেন, এই সমন্বয়করা সম্প্রতি একটি দল খোলার ইঙ্গিত দিয়েছে। এটি বাংলাদেশ বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে কিনা? প্রথমত যে কোনো রাজনৈতিক দলকে আমরা ওয়েলকাম জানাই। আর আপনি জানবেন বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয় শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। একসময় আওয়ামী লীগও এই দেশে ছিল না। এটা কারোই অজানা না। তো এই দলগুলোকে সামনে আনছে বা তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন কিন্তু আমাদের জিয়াউর রহমান। তো সেই দলের একজন কর্মী, একজন সমর্থক, একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই। তবে এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি যে তারা সম্প্রতি একটা যে ঘোষণাটা দিচ্ছে, আপনি একটু আমাকে হেল্প করতে পারেন ক্ষেত্রটা দিয়ে। আমার মনে হয় কাউন্সিলরদের, জেলা পর্যায়ে যে যারা নির্বাচিত হয়ে আচ্ছা এখন আমি একটা প্রশ্ন করি, অতীতে কি কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে? আমি তো দেখিনি। এমনকি এলাকার মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়। তারা গায়ের জোরে ভোট কারচুপির মাধ্যমে। এমনকি আমি নিজেও কোনো জায়গায় দেখেছি যে ভোট পড়ছে, আ ফলাফলটা এমন যে তারা ওখানে ঘোষণা দিতেও সাহস পায়নি। তখন ওরা বলল হুম, কি যে উপজেলা থেকে ঘোষণা। হুম, হুম, আর উপজেলা থেকে যে ঘোষণাটা দিছে, দেওয়ার পরে আমাদের মনে হয় যে আসমান ভেঙে মাথার উপর পড়ার কথা। যে এটা কি ঘোষণা দিল? যে ব্যক্তির ২ ভোট পাওয়ার যোগ্যতা নাই, সে ওখানে পাস করে গেল। তো আসলে যে প্রতিনিধিগুলো আছে, কিছু হয়তোবা আছে যে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এরকম কিছু আছে। সংখ্যাটা নেহায়েত কম। মানে ক্ষুদ্র একটা অংশ। তো জাতির বৃহত্তর স্বার্থে তাদের কিছু স্যাক্রিফাইস দরকার। এখানে অনেক ছাত্র জনতা, আমাদের ছাত্র দলের অনেক কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার কর্মীরা জীবন দিয়েছে দেশের একটা সার্বিক পরিবর্তনে। সেখানে একটা লোক হয়তোবা কাউন্সিলর হয়েছে জনগণের ভোটে, তাকে পদটা হারাতে হচ্ছে। এটা দেশের জন্য এটুকু তার করার মন মানসিকতা যদি না থাকে, তাহলে তাকে জনপ্রতিনিধি হওয়ার যোগ্য বলে আমি মনে করি না। আর তারা যে ওদেরকে নিয়ে দল গঠন করছে, এটাকে আমি সম্পূর্ণ ডিসলাইক করি। আর এটা দেশের জন্য একটা অশুভ সংকেত। এটা আমি মনে করি। হ্যাঁ, আচ্ছা, আপনারা আসলে যখন অবস্থা এমন, তখনই কিন্তু আমরা আপনাদের মধ্যেও আভ্যন্তরীণ বেশ কিছু দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। যেমন ঢাকা কলেজের ছাত্র দলের কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ এবং পুস্তলিকা দাহ করা হয়েছে। আজকের যদি হট টপিক বলি আমি, সেক্ষেত্রে আসলে কিভাবে সামাল দিবেন নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, এটাকেই বেশি সামাল দেয়া প্রাধান্য হবে, নাকি বাহিরের যারা তাদেরকে আসলে আহ, আপনারা মানে সময় দিবেন তাদের বিরুদ্ধে? কোনটাকে আপনারা আসলে প্রায়োরিটি দিবেন? এখন দেশের নেতৃত্ব দেখুন বিভিন্ন কারণে আমাদের তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। অনেকে হয়তোবা আমাদের প্রশ্ন করে সরাসরি, আমি যখন চয়েস করলে বা বিভিন্ন জায়গায় হুম, 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 আমাদের হুম, একত্রিত বা ব্যাখ্যা করি বা প্রচারে যায়, তখন মানুষ আমাদের সরাসরি জিজ্ঞেস করে যে তারেক রহমান কবে আসছে। তো আমি মনে করি এই যে ৫ তারিখের পর যখন নতুন করে সরকার গঠন করা হলো, তখন খুব দ্রুত তারেক রহমানের সব মামলা নিষ্পত্তি করা, একটা ব্যবস্থা করা, ট্রায়াল এর মাধ্যমেই এটা, জুডিশিয়াল ট্রায়াল এর মাধ্যমেই হোক, কিন্তু খুব দ্রুত করার ব্যবস্থা তাদেরকে নিতে হবে। তো এত দেখেন ৪ মাস হয়ে যাচ্ছে। তারপরেও সব মামলা সুরাহা হচ্ছে না।
তো কিন্তু নেতৃত্ব যদি না থাকে, তিনি নিজেই বলেছিলেন যে মামলা যেভাবে সবাই নিষ্পত্তি করেছে সেভাবে করার দরকার না, আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমেই মামলা নিষ্পত্তি হবে, তারপরেই তিনি দেশে ফিরবেন, এরকম একটা মন্তব্য তিনি করেছিলেন যে মামলা জি, গণহারে যে। আমিও আমিও আপনাকে কিন্তু বলেছি যে জুডিশিয়াল ট্রায়ালের পরে মামলাটা আমি বলতে চাচ্ছি যে মামলাটা কোর্টে উঠুক এবং বিচারটা দ্রুত নিষ্পত্তি করা। ২ মাস সময়, ৪ মাস সময় তো বহুত। ২ মাস ৫ তারিখের পর ২ মাসের ভিতরে এই মামলাগুলা ইয়ে করা, সমাপ্ত করা লাগতো বা রায়ে নিয়ে আসা যেত। আমি সেটা বলতে চাচ্ছি। এবং যখন নেতৃত্ব চলে আসবে তখন এই জিনিসগুলা অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। এখন দেখেন, আপনি বলেন যে এত বড় একটা সংগঠন, এত বড় একটা সংগঠন, আমাদের সংগঠনের ভেতরেও কিন্তু অনেক স্পাই আছে। এটা কিন্তু তারেক রহমানও বলছে। হ্যাঁ? এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। তো আমাদের যে লিডার, সুপ্রিম লিডার, সে যখন আসবে, তার নেতৃত্বে তিনি যখন প্রত্যেকটা ৬৪ টা জেলায় ভ্রমণ করবেন, তখন সরেজমিনে জিনিসগুলো দেখবে, তখন যে সিদ্ধান্তটা আসবে, আশা করা যায় তখন মানুষের আশঙ্কা পূরণ করতে পারবেন তিনি। তো তার আগে আমাদের যে সরকারটা, তাদের ভেতরেও কি কোনো চক্রান্ত আছে কিনা যে বিএনপিকে জনবিচ্ছিন্ন করার জন্য, সেটাও আমাদের ভেবে দেখতে হবে। আচ্ছা, তো আচ্ছা, আমি এটুকু আচ্ছা, বলতে চাই, এটুকু বলতে চাই যে তারেক রহমান যখন দেশে আসবেন, আশা করা যায় যে ছোট, জি। ছোট বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো থাকবে। আচ্ছা, অনেকে আম, যে এই যে বিএনপির বা ছাত্রদলের যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে অনেকে বলতেছেন যে ছাত্রদল যেভাবে বেপরোয়া হয়ে উঠতেছে, সেই বেপরোয়াকে আসলে রুখতে গিয়ে সমন্বয়ক এবং ছাত্রদল, আহ, এই দুই দলের মধ্যে, আহ, এই দুই গ্রুপের মধ্যে একটি কোন দলের সৃষ্টি হচ্ছে, যার ফলশ্রুতিতে অনেকেই সমন্বয়ককে টার্গেট করতে আহ, ইতস্ত করতেছেন না, সমন্বয়কদেরকেও এমনটা অভিযোগ আসে মাঝে মধ্যে। এই একটা বিষয়ে আপনি আহ, একটু নজরে জবাব দিবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বগুড়ায় হত্যার যে হুমকিটা, এই হুমকিটা আসলে ছাত্রলীগ থেকে যদি এসে থাকে, তাহলে ছাত্রলীগকে আসলে নিয়ন্ত্রণের দায়ভারটা যেহেতু সরকার নিয়েছে, সরকার কি প্রশাসনিকভাবে এতটাই দুর্বল, এটা কি প্রমাণিত? যদিও 5ই আগস্টের পরে কিছুটা দুর্বল, এটা অস্বীকার করবার নেই, কিন্তু এতদিনেও অনেক অনেক মাস হয়ে গেছে, প্রশাসনিক কাঠামো আসলে কবে ফিরবে? সরকার কতটা দুর্বল সেটা আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই। যেমন ধরেন, আমাদের দুপচাঁচিয়া উপজেলাতে একটা হত্যা মামলা করা হয়েছে। আর এখানে আপনার আসামির সংখ্যা মেবি ৪০ জনের। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে কতজনকে প্রশাসন অ্যারেস্ট করতে পারে? অনেকে তো দিনে দুপুরে আমাদের সামনেই ঘুরে বেড়ায়। তো এখনো প্রশাসন কি তাদের কাছ থেকে টাকা খাচ্ছে? তাদের কাছে কিন্তু টাকার পাহাড় আছে। একজনকে আপনার পুলিশকে ১০ লাখ টাকা তারা ছুড়িয়ে দিয়ে মুখে ছুঁড়ে মারার ক্ষমতা তাদের আছে। এটা আপনারা জানেন। আর আমাদের বিএনপি পরিবার তো একেকজনের উপর ২০টা, ৩০টা, ৪০টা, ১০০টা করে মামলা। তারা তো ফকিরের দশা। তো এখন প্রশাসন খুব দুর্বল ভাই। প্রশাসন কিছুই করতে পারবে না। রাতে আপনার বাড়িতে ডাকাতি হোক, আপনি প্রশাসনে ফোন দেন, সে আসবে না। তেনারা আসবে না। তো ছাত্রলীগ এই যে গুপ্ত মানে এই কার্যকলাপ যে চালাচ্ছে, এটা গোপন কিছু না। আপনারা দেখবেন যে টিকটকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা রাতের আধারে দেওয়াল লিখনে ওরা একটা ফটো ৫ সেকেন্ড ১০ সেকেন্ডের একটা ক্লিপ ছাড়তে পারে। তো এই একই ঘটনা ওই রাতের আধারে ওই যে হুমকিগুলা, এটা একই সূত্রে গাঁথা আমি মনে করি। আচ্ছা, আমি একজন দর্শকের মন্তব্য নিয়ে একটু, আজকে যদি আমরা সমন্বয়কে আসলে হত্যার হুমকি, বগুড়া থেকে যে হত্যার হুমকি এসেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপর দর্শকের মন্তব্য অবশ্যই নেব। একজন দর্শকের মন্তব্য নেই। দর্শক মন্তব্য করেছেন যে বিএনপির অন্তর্কন্দলে বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পর 25 জন নিহত এবং সহস্রাধিক আহত। বিএনপি কি এখন আওয়ামী লীগের স্থান দখল করতে যাচ্ছে কিনা? এই প্রশ্নটি, দর্শকের এই প্রশ্নটি থাকলো। এবং আরেকটি প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে সমন্বয়কদের হত্যার হুমকি, অনেকে বলতেছে যে সমন্বয়কদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আহ, এটি আসলে কিভাবে দেখেন? আসলে সমন্বয়কদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমাদের ব্যাপারে তেমন কোনো জানাশোনা নাই। আর যে ভাই প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পর 25 জনকে হত্যা আর সহস্রাধিক আহত,
অন্তর কোন দলের মানুষ? বিএনপি কি আওয়ামী লীগের স্থান দখল করতে যাচ্ছে কি? তবে ইতিহাসটা একটু যদি আমরা যাচাই করি, বারবার বিএনপির হাত ধরে স্বৈরাচারের বিদায় হয়েছে। বিএনপি কখনো জনরোষে বিএনপি কখনো জনরোষে ক্ষমতা হারায়নি। এটা ইতিহাসের পাতা থেকে। আর মূল প্রশ্নের উত্তরটাই আসে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ৫ নাম্বার দফায় আপনি দেখবেন যে সেখানে লেখা আছে যে কোনো ব্যক্তি পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। ধরেন আমি প্রধানমন্ত্রী হলাম। তারপরে শেখ হাসিনার মতো আচরণ শুরু করলাম। তাহলে আমার দিন কিন্তু কমে আসবে। আমাকে গুনতে হবে যে আর ১ বছর করতে পারবো। ৭ম বছরে আমার কিন্তু ফাঁসির দড়ি অটোমেটিক সামনে চলে আসবে। যে আপনি কিন্তু আমাকে বাংলাদেশে ১ তো বছর সবই সম্ভব। বাংলাদেশে তো সবই সম্ভব যে ২ বছর একজন করে গেলেন যে আইন নিয়ম, সেটাকে আবার সংসদীয় মানে সংসদে সংশোধন করেও আইনগুলো বিলোপ করে দেয়া সম্ভব। এখন দেখেন এই দফাটা চাচ্ছেই বিএনপি। আমাদের নির্বাচনী ইস্তেহারই হচ্ছে এটা যে আমরা ৩১ টা দফার ভিতরে একটা দফা নির্বাচন। আমাদের নির্বাচনে একটা ইস্তেহার হচ্ছে যে আমরা এরকম সরকার এস্টাবলিশ করব যারা যে সরকার কিনা পরপর ২ মেয়াদের বেশি থাকতে পারবে না। তাহলে যে এটা আমাদের নিজের দফা আমরা নিজে এস্টাবলিশ করব। তাহলে এই আইনটা আমরা নিজে তৈরি করে নিজে ভাঙার প্রশ্নই আসে না। যদি আওয়ামী লীগ করে দিত তাহলে হয়তোবা বিএনপি থাকতো বা বিএনপি করে গেলে আওয়ামী লীগ থাকতো। কিন্তু বিএনপি নিজে আইন আনবে আবার নিজে ২ বছর পর থাকবে। এটা অযৌক্তিক কথা। আর যদি এই আইন যখন আসবে যে একটা ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সে কোনদিনও তার পক্ষে সম্ভব না শেখ হাসিনার মতো কার্যক্রম করা বা আওয়ামী লীগের স্থান দখল করা। কারণ ৮ নাম্বার বছর পর বা ২ ম্যাচ পরে তার বিচারের সম্মুখীন হতে হবে। যেমন দেখেন এখন হাসিনা বা আওয়ামী লীগের দোষরদের সবার বিচার হচ্ছে না? হচ্ছে। কিন্তু তারা এই কাজগুলো আওয়ামী লীগ এই কাজ করতে পারছে কিভাবে? ১ম এ তারা বলল যে ২০২১ সাল। তখন তারা এতটা উগ্র হয়নি। তারপরে বলা হলো ২০৪১ সাল। তখন অনেকে ভাবলো চিন্তা করলো যে আমি তো এমপি। আমার বয়স এখন হচ্ছে ৭০ বছর। ২০৪১ সাল আসতে আরো হচ্ছে ২০ বছর বাকি। আমি ২০ বছরে যত পারি অপকর্ম করার পরে তো আমি মারা যাবো। আমার তার বিচার হবে। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। যে এই কি কারণে একটা ফ্যাসিবাদের জন্ম হয়। ফ্যাসিবাদের বয়ানটা কিন্তু তৈরি করা হয়েছে আওয়ামী লীগের দ্বারা। এই বয়ানের কারণেই এই যে ২১ সাল, ৪১ সাল, তারপর ৭১ সাল এই বয়ানের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ বলেন বা সন্ত্রাসী দলটার এই যে দানবীয় রূপ, মনস্টার রূপ ধারণ করতে পারে। বিএনপি যেহেতু বলছে যে তারা আমরা পরপর ২ বারের বেশি কাউরে প্রধানমন্ত্রী রাখতে পারব না বা থাকবে না। এইটা সংবিধানে ইনক্লুড করা হবে। সেহেতু আপনি নিশ্চিত থাকতে পারেন বা যে প্রশ্নকর্তা তাকে বলতেছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আওয়ামী লীগের স্থান আর এই বাংলার জমিনে কেউই নিতে পারবে না। আহ, আমি একটু আহ, কয়েকজন দর্শকের একটু মন্তব্য সামনে নিয়ে নিই। অনেক ভালো অনুষ্ঠান, সবার জন্য শুভকামনা। আহ, সুন্দর হয়েছে অনুষ্ঠান। আচ্ছা, আহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে চান অথবা আসতে চান অতিথি হিসেবে, তাহলে অবশ্যই মন্তব্য করুন এবং মন্তব্যের ঘরে লিখুন যে আপনি আসতে চাচ্ছেন, অথবা প্রশ্ন করুন, আমাদের অতিথি প্রশ্নের জবাব দিবেন। জনাব মেহেদী হাসান, আসলে সমন্বয়ক হত্যার হুমকি, এটা সমন্বয়ক যারা এই বাংলাদেশ ৫ই আগস্ট যারা ঘটিয়েছে, তারা কিন্তু শুধু সাধারণ ছাত্র নয়। কেউ এসেছে ছাত্র দল থেকে, কারো পরিচয় ছাত্র শিবির, কারো পরিচয় আরো ভিন্ন ভিন্ন কিছু দল, অর্থাৎ সমগ্র বাংলাদেশের যে দলগুলো, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল শুধু তারা বাদে সবাই কিন্তু এসেছিল। এখন কথা হচ্ছে যে এখান থেকে সমন্বয়কদের হুমকি দেওয়া হচ্ছে, এখান থেকে সমন্বয়করা আসলে কিভাবে ব্যাক করে আবার রাজনীতিতে তাদের নির্ধারিত জায়গায় ফিরবে? তাদের প্রতি ডাবল হুমকি হয়ে যাচ্ছে না? যারা তাদেরকে টার্গেট করেছে, সমন্বয়করা যেহেতু গদি ছাড়িয়েছে, তো তাদের তো রোষানলে পড়ার কথা ২ বার। এক, রাজনৈতিক একটি ট্যাগ আছে, সেটার কারণ ছাত্র দলের একজন সমন্বয়ক আছে। সে প্রথমত ছাত্র দল, দ্বিতীয়ত সে সমন্বয়ক, তার উপর বেশি আশঙ্কা আপনি করছেন কিনা? জি, আপনি আ দেখবেন যে বিভিন্ন জায়গায় ছাত্রদলকে কিডন্যাপ করার পরে হত্যার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে হয়তোবা আপনি অবগত আছেন, দর্শকেরা সবাই অনেকেই অবগত থাকার কথা। তো ঠিক বলছেন। আমরা অবশ্যই দ্বিধার ভিতরে আছি। আমি একটা বক্তৃতায় বলেছিলাম,
আমাদের কর্মী সমাবেশ হয়েছিল মোস্তফা কামাল। তো তখন আসিফ নজরুল ইসলাম সাহেব যখন ১ম এ বলেছিল যে, "কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না। বা আওয়ামী লীগ আগামী নির্বাচনে।" তখন আমি বক্তৃতায় বলেছিলাম যে, "আসিফ নজরুল স্যার আপনি তার সাথে আরেকটা কথা বলতে পারতেন। যে শহীদের মাদের উদ্দেশ্যে যে আপনারা আরো বেশি, বেশি সন্তান উৎপাদন করুন। কারণ আওয়ামী লীগ আবার আসতেছে, আবার আপনাদের সন্তান হত্যা করা।" তো এই ঝুঁকিগুলা থেকেই যায়। আসলে একটা দেশ, একটা ভূখণ্ডকে আমরা যদি নিরাপদ রাখতে চাই, একটা ভূখণ্ডকে যখন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আসলে অনেক রক্ত লাগে। রাজপথটা যখন পাপে পরিপূর্ণ হয়, মানে রাজপথটা পরিষ্কার কিন্তু সাধারণ ডিটারজেন্ট হয় না। মানুষের রক্ত দিয়ে। এই হুমকি মাথায় নিয়েই আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের মা, আ ভাই-বোন সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা আবু সাইদের মতো বাংলাদেশকে নিজের বুক দিয়ে রক্ষা করব। এতে কোনো ভয়ে আমরা পিছু পা হব না। আচ্ছা, ধন্যবাদ জনাব মেহেদী হাসান। আমাদের যে অতিথিগুলো যুক্ত হওয়ার কথা ছিল, আসলে আমরা কিছু টেকনিক্যাল কারণে আমরা আহ, তাদেরকে নিতে পারিনি। একদমই আমরা আর মনে হয় নিতে পারবো না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমরা। আমরা আজকে একজন অতিথি দিয়েই অনুষ্ঠান শেষ করব, এবং তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, অথবা আমরা আরো একদিন ভিন্ন কোনো বিষয় নিয়ে অবশ্যই হাজির হব। শেষ আমি প্রশ্ন করতে চাই জনাব মেহেদী হাসান আপনার কাছে, যে এই যে সমন্বয়ক হত্যার হুমকি আহ, যেভাবে এসেছে, সেটা একটা গ্রাফিতি টাইপের একটা আঁকা, অর্থাৎ এটি হাতে লেখা না, কোনো দোকান থেকে বানিয়ে নেয় একটা সিল। তো এইভাবে তো আসলে বাংলাদেশের অলিতে গলিতে এইভাবে হত্যার হুমকি বা কাফনের কাপড় পাঠানো বা যে কোনো জায়গায় আসলে যেহেতু নিরাপত্তা অনেকটা আহ, শক্ত নয়, অনেক দুর্বল, তো এইরকম করে আসলে সমন্বয়করাও কি আস্তে আস্তে আহ সশস্ত্র হবে কিনা, আপনি কি মনে করেন যে যখন হুমকি আসে তখন তারাও বিগড়ে যাবে কিনা, তারাও সশস্ত্র অথবা আরো বেশি অ্যাগ্রেসিভ, বেশি আক্রমণাত্মক ভাবে চলাফেরা করবে কিনা, এটা বলে শেষ করে দেবেন আপনারা। আচ্ছা, আচ্ছা। এটা জাস্ট আমার মন্তব্য। আ যে এই বারবার হুমকি আর তাদের সামনে তাদের সহযোদ্ধাদের হত্যা হতে দেখার পরে কি তারাও আগ্রাসী হয়ে যাবে? দেখুন, মানুষের সাইকোলজিতে স্বাভাবিক একটা প্রতিশোধ পরায়ণ জাতি হিসাবেই কিন্তু মানবজাতি পৃথিবীতে। মানবজাতি আমরা প্রকৃতিগতভাবেই প্রতিশোধ পরায়ণ। তো এই কাজগুলো যদি ক্রমাগত ঘটতে থাকে বা আপনি যদি নিজের চোখে আপনার কোনো ভাইয়ের রক্ত দেখেন, অবশ্যই আপনার ভিতরে প্রতিশ্রুতি প্রতি কি বলে এটা? প্রতিশোধের প্রতিহিংসা স্পৃহা জন্ম নেবে। বা জি। প্রতিশোধের স্পৃহা কিন্তু জন্ম নেবে। যেমন আমি আমার স্মৃতিচারণ করি যে আমি ৫ তারিখের আন্দোলনের আগে বারবার যখন আমার বাসায় পুলিশ আসতেছিল, তখন আমার ফ্যামিলি থেকে আমার মা, আমার বোন, আমার আত্মীয়স্বজন সবাই আমাকে ফোর্স করতেছিল বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। তো এক পর্যায়ে তারা ব্যাগ-ট্যাগ গুছাইয়া আমারে এক আত্মীয়র বাসায় পাঠালো। আমি করলাম কি মাঝপথে গিয়ে আত্মীয়র বাসায় না গিয়ে আমি গেলাম বগুড়া। বগুড়াতে যায় কারণ কি? মানে ওই যে পুলিশ আমাদের ঘর ছাড়াই করছে। কিন্তু ওই যে যখন দেখি যে আমার সমবয়সী কেউ একজন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তখন কিন্তু ওটা যে কার মায়ের সন্তান, তার ধর্ম কি, তার পরিচয় কি এটা না। সর্বপ্রথম আমার নিজের রক্ত কিন্তু টগবগ করে। তখন বগুড়াতে গেলাম, বিভিন্নভাবে আন্দোলনে অংশগ্রহণ করলাম, রাজপথে ছিলাম। বাসায় যখন জানছে অনেক রাগারাগি করছে, গালাগালি করছে। তো এই যে মানুষের প্রতিশোধ পরায়ণ এটা কিন্তু আ সহজাত প্রবৃত্তি। এটা কিন্তু দমন করা সম্ভব না। তো এটা একটা ভাবে দমন করা সম্ভব যে আমি বিভিন্ন ভিডিও ক্লিপসে দেখেছি যে তারা স্প্রে দিয়ে আপনি যেটা বললেন যে একটা ফর্মা হচ্ছে দেওয়ালে বসায় স্প্রে করতেছে। তো গোয়েন্দা বাহিনী যদি তৎপর হয়, দেশপ্রেমিক হয়, তারা যদি এটা তদন্ত করে যে এটা কোন, কোন জায়গাতে বানানো হয়, তাদেরকে যদি বিভিন্নভাবে সেটার তথ্যগুলো সংগ্রহ করা হয় যে তোমার কাছ থেকে এটা কে বানায় নিছে। বা তাদের যে কর্মপদ্ধতি যেকোনোভাবে যদি বের করা যায় এবং এটা গোয়েন্দা বাহিনীর দ্বারাই সম্ভব। তারা যদি এগুলোকে উৎপাদন করতে পারে তাহলে বেশ বড় ধরনের একটা বিপর্যয় থেকে আপনি যে বললেন যে সাধারণ ছাত্র সমন্বয়করা বেপরোয়া হয়, তাদেরকে মনে হয় এই বিপদগামী পথ থেকে নিবৃত রাখা সম্ভব বলে আমি মনে করি। দর্শকের উদ্দেশ্যে যদি শেষ আপনার কথা থাকে। দর্শকের উদ্দেশ্যে আমি শেষ কথা বলব যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। আপনি তারেক রহমানের ৩১ দফা নিজে জানবেন, বুঝবেন এবং যদি না বোঝেন তাহলে বিএনপির বিভিন্ন
নেতাকর্মী আছে তাদের কাছে যাবেন এবং এই ৩১ দফার কোনো অংশ যদি আপনাদের কাছে সংশোধন, বিয়োজন বা সংযোজন করার প্রয়োজন মনে হয় সেটাও আপনারা জানাবেন। এটা একটা ওপেন সোর্স। আপনারা আগামী রাষ্ট্র কিভাবে দেখতে চান সেই মতামত আপনার সরাসরি তারেক রহমানের কাছে জানাবেন। এবং আমি আপনাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দিয়ে ৩১ দফা বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য অনুরোধ। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে আমাদের দল ক্ষমতায় আসলে দেশকে আপনারা যেভাবে দেখতে চান ইনশাআল্লাহ তারেক রহমান প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে প্রত্যেকের এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছ থেকে মতামত নিয়েই সবার ঐক্যমতের রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। সবাইকে জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা অনুষ্ঠান শেষ করে দেবো, একদম শেষ পর্যায়ে এসেছে। আমাদের যিনি আজকের আলোচক ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম নাহিদ, তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক। তিনি মন্তব্য করেছেন এবং টেকনিক্যালি সমস্যার কারণে তিনি আসতে পারেননি। অবশ্যই আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ যুক্ত করে নেব এবং আমাদের সুন্দর উপস্থাপনা, যুক্তি তর্কের মাধ্যমে আমাদের জ্ঞানকে যেমন বিকশিত করতে চাই, তেমনি আমরা এই নবীনরা আগামীর বাংলাদেশকে সবাই এক বাংলাদেশ, এক জাতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ততক্ষণে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।